আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত বাংলাদেশকে তিন দিক থেকে ঘেরার ব্যবস্থা করে ফেলেছে। তারা গ্যারিসন করেছে, ক্যান্টনমেন্ট করেছে, প্রচুর সেনা মোতায়েন করেছে। ভারতের যেই রেজিমেন্টটি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিল এবং এরপরে আওয়ামী লীগ সরকারের সময়ে যখন বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটল, তখন যেই বাহিনীটিকে তারা সীমান্তের দিকে মুভ করিয়েছিল, সেই বাহিনীটিকে আবার তৎপর করেছে। এর বাইরে অসংখ্য অসংখ্য সিকিউরিটি। সেই সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে একরকম ডেকে পাঠিয়েছেন সেই দেশে। সেই পরিস্থিতিতে কেন ভারত কি করতে চাচ্ছে? এত সেনা মোতায়েনের মধ্যে দিয়ে ভারতের ইঙ্গিতটা কি? বিশেষ কিছু কি? ভারত বাংলাদেশে আক্রমণ করবে না। অনেকেই বলে যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, ভারত বাংলাদেশের উপরে চড়াও হবে না। তবে ভেতরে ভেতরে কি চলছে? এমন কিছু কি যেটা বাংলাদেশকে বড় মনস্তাত্ত্বিক চাপ অথবা শেষ ওয়ার্নিং, যে তুমি যদি আমাকে টিকতে না দাও, আমার পেছনে যদি এভাবেই লেগে থাকো, আমার আর কি করার আছে? সেরকম একটা খবর আমরা একটু চোখ বুলিয়ে নিই, তারপর আমাদের বাদবাকি আলোচনায় আমরা থাকতে পারি। বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি, যেখানে বলা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন এবং সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত। প্রতিষ্ঠিত সত্য, এবং এগুলো নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কিছু নাই। একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই, এই চিকেন নেকে চায়না থ্রেট, এটা তো অনেক পুরনো, যে চায়নার সাথে বড় কোনো জটিলতা লাগলে চিকেন নেকটা কাট করে বিচ্ছিন্ন হয়ে গেলে ভারত বহু ওই 7টা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা গোলযোগ তৈরি হলে। তো চিকেন নেকে তো ভারতের সামরিক শক্তি অনেক আগে থেকেই শক্তিশালী করা, মানে তার চিকেন নেকের নিরাপত্তার জন্য। মানে চায়নাকে থ্রেট হিসেবে চিন্তা করলে, যে চায়নার ভয়ে বা চায়নার সাথে ফাইটের আশঙ্কায় সে চিকেন নেকের নিরাপত্তা, সেটা ভারত অনেক আগে থেকেই করে রেখেছে। তাহলে কেন নতুন করে ভারত আবার এই নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকেছে? সেখানে তো তাহলে চায়নার জন্য যা করার সে আগেই করেছে। তাহলে কি সেটা বাংলাদেশকে চিন্তা করে? বিষয়টা কি হতে পারে? ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য। সেটা যদি চায়নার থ্রেট হয়ে থাকে তাহলে তো আরও আগেই করেছে, এখন কেন? একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের কথায় চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য বা 7 সিস্টার্সকে সংযুক্ত করেছে। আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে চায়নায় গিয়ে এই চিকেন নেক্সকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতা দিয়েছেন, ভারত কি সেটা এখনও মনে ধরে আছে? চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য যে তৎপরতা রয়েছে, সেটিকে মোকাবেলা ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন। এটা আমি আগেই বলেছি যে চীনের থ্রেট চিন্তা করে যে নিরাপত্তা নেওয়ার ভারত আগেই নিয়েছিল। এবার এদিকে বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যত আলোচনা চলছে, তখন লালমনিরহাটের সীমান্তের 62 কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটার কোনো ভিত্তি নেই। সরজমিনে বিবিসি বাংলা লালমনিরহাট গিয়ে জানার চেষ্টা করেছে পরিস্থিতি সম্পর্কে। সীমান্তে ভারতের তৎপরতা নিয়ে কি বলছে বিজিবি ও স্থানীয় বাংলাদেশি নাগরিকরা। মোটামুটি এটা পরিস্থিতি, লালমনিরহাটে কি পরিস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সীমান্তে 62 কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন প্রচার করা হয়। ঘটনা কি জানতে লালমনিরহাট বিজিবির কর্মকর্তা সরজমিন সীমান্তে পরিদর্শন করেন। আমরা একটা ভিডিও দেখেছি এবং সেখানে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন যে সব কিছু স্বাভাবিক আছে, যে একেবারেই সব কিছু নর্মাল আছে, সেটা জানানো হয়েছে। কিন্তু ওপারে কি হচ্ছে, এটা একটা সাংঘাতিক প্রশ্ন, যে সীমান্তের কাছে ভারত কি করছে। সে গ্যারিসন করেছে, স্টেশন করেছে, আর্মি স্টেশন করেছে, সেই সব সিচুয়েশন তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মূল্যায়ন সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। এই প্রেক্ষাপটে
অজিত দোভালের ভারত সফর, এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। খবরটা শেষ অংশে আছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক দীপঙ্কর বলছেন, বাংলাদেশকে সামরিক দিক থেকে ভারত কোনো হুমকি হিসাবে দেখে না। সামরিক শক্তি এবং জনবলের দিক থেকে বাংলাদেশকে হুমকি হিসাবে দেখার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে যে কোনো রকম একটা মিলিটারি থ্রেট হতে পারে, এটা আমরা অ্যাকসেপ্ট করি না। বাস্তবতা হলো, ভারতের পশ্চিমে পাকিস্তান সীমান্তে নিয়মিত গণ্ডগোল চলে। পূর্বাঞ্চল সীমান্তে বাংলাদেশকে ভারত শত্রু জ্ঞান করেনি, যার পেছনে সাহস জুগিয়েছিলেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে কৌশলগত অবস্থান থেকে অন্য কেউ যদি ব্যবহারের সুযোগ নেয়, সেটা ভারতের দুশ্চিন্তার জায়গা, বলছেন বিশ্লেষকরা। মানে হচ্ছে, এই যে পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম, এবং এই পাকিস্তান থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের এই ভূখণ্ড ব্যবহার করে তারা ভারতের উপরে চড়াও হতে পারে, সেই আশঙ্কা থেকে ভারত কি এই সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে, যে বাংলাদেশকে যেভাবে একটা গিলে ফেলার মতন উপক্রম বিভিন্ন সেক্টরে পাকিস্তানের, এবং কোনো কারণ ছাড়া পাকিস্তানের মতন একটা একেবারেই অথর্ব একটা দেশ বাংলাদেশকে এভাবে চেষ্টা করছে। লকডাউন, শাটডাউন, এরপর কি স্টেপ ডাউন? এক লকডাউনে যা খেল দেখিয়েছে, এরপরে শাটডাউন তো আছে রবিবার, তারপর আবার যদি এবার স্টেপ ডাউন যদি হয়, ডাক দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে তাই আমি ভেবে রীতিমতো শঙ্কিত হচ্ছি। শঙ্কিত হচ্ছি কাদের জন্য? শঙ্কিত হচ্ছি এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী, লীগ বিরোধী যারা আছে, মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে, তাদের কি হবে। সত্যি কথা চিন্তায় আমার ঘুমটুম আসছে না। যে বেচারারা এই যে কুচি কুচি সাংসদ যেগুলো আছে, নয় বড় ধেড়েগুলো নয় পালিয়ে গেল। জাহাজ যখন ডোবে না, তখন দেখবেন ধেড়ে ইঁদুরগুলো আগে পালায়। এই ধেড়ে ইঁদুরগুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন যে কচি সাংসদ আছে, তাদের কিন্তু একজন বলেছিল, হাসনাত আবদুল্লাহ, আপনারা তাই কাল্লা পাঠা বলে ডাকেন, কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল। সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি পড়ে। তোমার প্রতি তো আমার রীতিমতো করুণা হচ্ছে। তারপর আমাদের সার্জিস আলম, তারপর 26 করে সজীব ভুঁইয়া, তারপরেতে আরো কে কে আছে, ল্যাজমোটা প্রচুর আছে এখানে, ল্যাজমোটা সাংসদ আছে। তারা কোথায় যাবে? তাদের তো পালানোর কোনো পথ দেবেন না। মহামান্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি পথ দেবেন না। আর নরেন্দ্র মোদীও বেঁকে বসে রয়েছেন। ওই যতই আপনার খলিলুর রহমান আর লুপসে সিদ্দিকীর যতই পাঠানো হোক, যে একটা বোঝাপড়ার জন্য এবারের মতো ক্ষমা ঘেন্না করে দিন। কেন? যখন বলা হয়েছিল যে 7 সিস্টার ল্যান্ডলক কান্ট্রি, আমরা বললাম সাগরের প্রভু না কি সমস্ত বলেছিলেন, তারপর ভারতকে সমঝে চলার বার্তা, কত কিছু, ভারতকে হুমকি, অনেক কিছু হয়েছে এই 15 মাসে। মানে ভারতকে রীতিমতো শাসানো হয়েছে। এখন শাসানো বাসানো সব পেটের মধ্যে ঢুকে গেছে, এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। রাজনাথ সিং একটা কথা বলে দিয়েছেন না, যে ইউনূস যা বলবেন সতর্ক হয়ে বলবেন। আর এখন বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না, মাইট তো হবে। দেখুন ওখানে 24টা প্রাণ গেছিল, অর্ধেক ধ্বংস করেছে। তাই এখানে 15টা প্রাণ গেছে, 15টা না 13টা বিতর্ক রয়েছে এই নিয়ে, 13টা না 15টা, হতেও পারে 13টা, হতেও পারে 15টা, সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। হসপিটাল একরকম বলছে, গভর্নমেন্ট একরকম বলছে, তো এই নিয়ে অনেকে সন্দেহ টন্দেহ রয়েছে। এই যে প্রাণগুলো গেছে, তার বদলা তো
নরেন্দ্র মোদী নেবেনি। একটা শিক্ষা তো বাংলাদেশের দরকার, কারণ বাংলাদেশের কিছু দুর্মুখ আছে যারা বলে বেড়াতো যে ভারতবর্ষের ইকোনমি চলে বাংলাদেশের ওপরে। বাংলাদেশের লোক স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য, ঘোরার জন্য ভারতবর্ষে আসে, তার জন্য ভারতবর্ষের ইকোনমি চলে। এখন তো বাংলাদেশের লোক তো 15 মাস ধরে আসছেন না, ভারতের ইকোনমি চলছে কি করে? না দোকানপাট বন্ধ হচ্ছে, না কলকারখানা বন্ধ হচ্ছে, না হসপিটাল বন্ধ হচ্ছে, না ট্যাক্সি আমাদের বন্ধ হচ্ছে, না আমাদের অর্থনীতি থেমে আছে, তাহলে চলছে কি করে? এই সমস্ত আপনারা যত দুর্মুখেরা বলে বেড়াতেন ভারত বিরোধী, ভারতে এসে সব সুবিধা নেবেন, ঘোরাফেরা করবেন, কেনাকাটা করবেন, চিকিৎসা করাবেন, আবার ফিরে গিয়ে ভারতের হয়ে ভারতকে ভারতের বিরুদ্ধে গালাগাল করবেন। এখন মুশকিল হচ্ছে এই যে নেট বন্ধ করলে আমি করতে পারি না, আর নেট খোলা রাখলে পরে এই করতে করতে আমার ফোন আসবে। এরা বোঝে না যে এই সময়তে আমি রেকর্ডিংটা করি, বলা আছে, তা সত্ত্বেও ফোন করবে। তো এখন এই যে গতকালকে শুনলাম শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ডিপ স্টেটের সঙ্গে এর সঙ্গে মানে আমার এই পট পরিবর্তন বা যেটা হয়েছে সেটার সঙ্গে ডিপ স্টেটের বা আমেরিকার কোনো যোগাযোগ নেই। ডিপ স্টেট বলেননি, বলেছেন আমেরিকার কোনো যোগাযোগ নেই। সেইটা যেটা বললেন সেটা খুব অর্থবহ। তার মানে স্টেজ আর অল সেট, আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে। ভারত যেখানে যেখানে যা যা করার সব করে দিয়েছে। এইবারেতে আপনারা যাবেন কোথায়? আপনাদের কোথাও ছাড় নেই। আপনি যেখানে যাবেন সেখানে মাইর তো আপনাকে পড়বেই। এই তো ধরুন পাকিস্তানকে তো একদম তো শেষ করবে, আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে, আমি বলেছি না আগামী 100 বছরের মধ্যে জেহাদ আর এই ভারত বিরোধিতা এগুলো আর মুখ দিয়ে বেরোবে না। এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে, আর সেটা খুব দেরি হবে না। যে প্রসঙ্গে আমি বলবো, আমি বলেছিলাম যে পরে আসব, পূর্বী কমান্ডের সমস্ত সেনাবাহিনীকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ওদিকে যেমন অ্যাক্টিভ আছে, এখানেও অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। প্রচণ্ডভাবে হালচাল নড়াচড়া করছে। মানে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি, আমি ডেট বলতে পারবো না, আমি দিনও বলতে পারবো না, আমি সময়ও বলতে পারবো না, কিন্তু যা খবর পাচ্ছি, যা হালচাল মনে হচ্ছে, তা খুব একটা দেরি হবে না। টপাটপ পড়তে পারে। আর ধীরে ইঁদুরগুলো সেইটা করে এখন পালাবার ধান্দা করছে। এখন পালাবে না কেন? গতকালকে শুনলাম 3 জন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন। 3 উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন, আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি, ঘেরাও হয়েছিলেন। সেখানে গিয়ে পুলিশ বাহিনীর না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও, জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে, সচিবরাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে। সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে মত্ত থাকে তাহলে লড়াইটা করবে কে? আর ওয়াকারুজ্জামানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত যে, নিশ্চিন্ত বলবো না, নিশ্চিত, কথাটা বলা ভুল হয়েছে, নিশ্চিত
যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবেন। এইটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আজকে বলে দিচ্ছি, একদিন আপনাদের বলিনি, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন। আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, আর শাটডাউনে কি হয় দেখি, যে কেলোর কীর্তি কি হবে। হ্যাঁ, লকডাউনেই তো এই অবস্থা, শাটডাউনে কি হয় সেটা আমি দেখব। তারপর স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না। না জামাতকে দেখতে পাবেন রাস্তায়, না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায়, না বিএনপি কে দেখতে পাবেন রাস্তায়, কাউকে রাস্তায় দেখতে পাবেন না। সব ঘরে ঢুকে যাবে। ওই যত জামাতি, বিএনপি আর এই এনসিপি আছে না, এরা হচ্ছে সব কাগুজে বাঘ। এই কাগুজে বাঘদের আমার চেনা আছে। যখন সত্যি সত্যি লঙ্কায় আগুন লাগবে না, তখন দেখবেন সব সমুদ্রের ধারে 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 সব ঝাঁপ দিচ্ছে গিয়ে। আমি শুধু এটুকু বলে রাখি, আপনারা অপেক্ষা করুন, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের দেশে ঢুকবেন প্রায় 1.5 বছর কি 20 মাস বাদে। এখন শুধু আপনারা দিন গুনুন এবং আমার কথা আক্ষরিক অর্থে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন। তারপরে তো উনি ডিসলভ করে দেন কিনা, পার্লামেন্ট ডিসলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা, সেটা তো আমরা জানি না। তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন, গদিতে বসবেন, বসে তিনি আবার এই যে যত আছে না সব কোমরে দড়ি ফড়ি পরিয়ে তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরে উনি হয়তো পার্লামেন্ট ডিসলভ করে দেবেন, দিয়ে ফ্রেশ ম্যান্ডেটে যাবেন। কারণ উনি জানেন যে ফ্রেশ ম্যান্ডেট দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট, কি হতে পারে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে ধেড়ে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত, কচি সাংসদরা পড়ে পড়ে মার খাবে। আর এই পালানোর রাস্তা না শেখ হাসিনা জেদ ধরে রয়েছেন, কেউ পালাতে পারবে না, না মোদিজিও পালাতে দেবেন কাউকে। প্রহার অনিবার্য এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ঢুকছে, এটাও অনিবার্য। সবাই ভালো